সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহাতে ক্যান্সার হয়। দেখি ডিটেকটিভ ব্যোমকেশ হচ্ছে বাড়ি। হ্যাঁ, আসুন, বসুন। বসুন। ইনি ব্যোমকেশ। তবে ডিটেকটিভ নয়, সত্যান্বেষ। আপনি জিরিয়ে নিন, বসুন। তারপর না হয় আপনার গ্রাউন্ড আক্রমণের গল্পটা শুনবো। আমি আপনাকেই খুঁজছিলাম, তা দেখছি খোঁজাটা ভুল হয়নি আপনাকে। আচ্ছা, আপনার নাম আশুতোষ বাবু। এবারে আর কিছুই জানি না। কোনো কিছু গোপন না করে সব কথা খুলে বলুন। আমার বাড়ি হচ্ছে লেবুতলা। এছাড়া আমার 4টে বাড়ি আছে, সব কলকাতার বুকে। সব কলকাতার বুকেই আছে। আমি আমার একটা গয়নার দোকান আছে, সে দোকানে আমি বসি এখন, আর গান শুনতে আমি ভালোবাসি। আপনার বাড়িতে কে কে আছে? আর এখনো বিয়ে হয়নি, মানে আমার ব্যবসার জন্য আর বিয়েটা হয়নি। আছে বলতে এক ভাইপো, সেও এখন এখানে থাকে না, সে এখন জেলে। ছেলে? কেন, কি হয়েছে? সে মদ্যপান করে বাদলাম করছিল, তাই পুলিশের আগে ধরে নিয়ে গেছে। বাহ, তার মানে আপনি এখন নিশ্চিন্ত। আসলে আমি খুব বোঝানো মানুষ তো, আমার আবার ওই ধরনের লোক পছন্দ হয় না। ভালো। আসতো আর তাই টাকা চাইতো। আচ্ছা, তা হঠাৎ এই গ্রাউন্ড আক্রমণটা আপনার উপর কবে হলো আর কিভাবে হলো? সেই আগের দিন রাত্রিবেলা আমি 8:30 নাগাদ, আমার একটা দোকান আছে বহুবাজারে, দত্ত জুয়েলার্স। দোকানটা বন্ধ করে ফিরছি, ফেরার সময় হঠাৎ করে বুকের বাম দিকে একটা জোরে ধাক্কা অনুভব করি, প্রায় মরে যাই অবস্থা। আমি আমার বুক থেকে আমার ট্যাঙ্করিটা বার করে দেখি তার মধ্যে গ্রামাবরণ। সেটা দেখে তো আমি কোনোভাবে নিজেকে সামনে নিয়ে বাড়ি যেতাম। সেটা থেকে প্রায় আমার 10 বছর আগে চলে যাচ্ছিল। দোকান আর ব্যবসা ছাড়া অন্য কোনো কিছু করেন আপনি? আমার একটু গান শোনার অভ্যাস আছে, তখন একটু গান শুনতে যাই। গান শুনতে হয়। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কোনো শত্রু আছে? না, আমার তো কোনো শত্রু নেই। মানে শত্রু বলতে আমি চাইছি, জানতে চাইছি এমন কেউ যে আপনার মৃত্যুতে উপকৃত হবে। না, এমন কেউ তো আমার নেই। আপনি উইল করেছেন? হ্যাঁ, করেছি। কেন বলুন তো? উইলের
ওয়ারিশ কে? ভাইপো? না, ভাইপো না, সেটা ঠিক আপনাকে বলা যাবে না। বলা যাবে। আচ্ছা, আপনার উইলের ওয়ারিশে যেই হোক না কেন, তার সাথে আপনার দেখা হয়? সপ্তাহে 2-3 বার করে তার সাথে দেখা হয়। আচ্ছা, দেখা হয়। ঠিক আছে, আমি দেখছি। তবে আমাকে বোধহয় বলে দিলে ভালো করতেন সব কথাটা। গোপন কিছু করে রাখলে সেটা আমার তদন্তের পক্ষে ভালো হবে না। যাই হোক, সেদিন মানে কালকে যখন আপনার বুকে ওই গ্রামোফোন পিনটা এসে লাগলো, যখন আপনি ওই ধাক্কাটা অনুভব করলেন, তখন আশপাশে কোনো শব্দ আপনি শুনতে পেয়েছিলেন? যেমন পটকা ফাটার শব্দ বা বন্দুক থেকে গুলি করার শব্দ, এরকম কিছু শুনতে পেয়েছিলেন? না, তেমন কোনো শব্দ হতেই হবে। আসুন, একটু ভেবে দেখুন, কোনো না কোনো শব্দ আপনি নিশ্চয়ই শুনেছেন। গাড়ির যানবাহনের শব্দ, সাইকেলের একটা বেলের শব্দ, যারা তেমন কোনো শব্দ তো কোনো গন্ধ পাননি? পুরো বারুদের গন্ধ বা কিছু এরকম কিছু পাননি? না, কোনো গন্ধ পাই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে আপনার বেরোবেন, আর যদি বেরোনো তাহলে কিন্তু ট্যাক্সি নিয়ে বেরোবেন। হ্যাঁ, আমি আজকেও ট্যাক্সি করেই বেরিয়েছিলাম কাজ করে। বাহ, ভালো করছে। আচ্ছা, শেষবাবু, একটা কথা ছিল। হ্যাঁ বলুন, বসুন। বলছিলাম, আমার রোডে অনেক কিছু ভাইপো নাই, চামিনী নামে একটা নেই। চামড়ি, এই চামড়ির সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কেমন? চামিনীকে আমি ভালোবাসি, কিন্তু তাকে আমি বিয়ে করতে পারিনি। আচ্ছা, এই যে চামড়ির সঙ্গে যে আপনার সম্পর্ক, এ ব্যাপারে আর কেউ জানে? আমার উকিল জানে, বিনোদ উকিল, সে আমার এটা করেছে। ঠিক আছে, বিনোদ বলছেন। অজিত, তুমি আমার থেকে বিনোদবাবু আর চামড়ি দুজনের ঠিকানাটা লিখে দাও, ঠিক আছে? উকিলবাবু, আপনি আমি বিবেকে রাখতেই বলছেন, আমি কথা দিচ্ছি আপনাকে আমি 3,000 টাকা পুরস্কার দেবো। কথা দিচ্ছি। ঠিক আছে। ভাইয়া, তুমি তো নিজেই তো বুঝতে পারছো না, তা আশুতোষবাবুকে হঠাৎ রাস্তায় নামতে বারণ করলে কেন? দেখো, আমি বুঝতে পারছি না কিভাবে খুন হচ্ছে সেটা ঠিক, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি যে খুনি এমন একটা কোনো অস্ত্র ব্যবহার করছে যেটা শুধুমাত্র রাস্তাতেই কাজ করে। কোনো খুন দেখেছো ফুটপাতে হয়েছে? ফুটপাতে কোনো খুন। এর দুটো কারণ। খুনি চাইছে যে সে যখন খুন করছে, খুন করার পরে সে রাস্তার সাধারণ লোকজনের মধ্যে মিশে যাবে, যাতে তাকে কেউ দেখতে না পায়। কিন্তু অসুবিধা হচ্ছে এমন কোনো পিস্তল বা বন্দুক আছে কি যেটার দ্বারা একটা গ্রামোফোন পিন অত হালকা জিনিসকে ছোড়া হচ্ছে যেটা গিয়ে একটা মানুষের বুকে ঢুকে হৃৎপিণ্ড ফুটো করে দিচ্ছে? হতে পারে? আর তাও কোনো শব্দ হচ্ছে না। কিভাবে? আর অত বন্দুক বা পিস্তল চালালে
ভারতের বন্ধ আছে, শব্দে নামে রাস্তার শব্দে নামে শব্দ কেটে যাচ্ছে, কিন্তু বন্ধ রাখছে কিসে? এগুলো নিয়ে এই তো তুমি বললে শব্দটাকে বন্ধ হয়ে গেছে। এই বলছি, কি হলো ভাইয়া? ঠিক একটা ব্যাপার ভেবে রেখেছো? খবরের কাগজ পড়ারা যতই মার্ডারাস গ্যাং করে থাকুক না কেন, আমার মন বলছে খুনি এক এবং পর দ্বিতীয় কেউ। কারণ মহাভারতের যুগে দেখেছো অর্জুন ছাড়া আর কারণ কিন্তু এত বিপুল লক্ষ্য করার ক্ষমতা ছিল না। হ্যাঁ, সে চক্রচিত্ত পদে মৎস্য চোখ ভেদ করেছে তীরের মাধ্যমে। একমাত্র অর্জুনই ছিল মহাভারতের যুগে। তাহলে খবরের কাগজে বারবার লিখছে অপরাধী দল। আরে বাবা, অপরাধীদের নয় অজিত, অপরাধী অপরাধী। এই অপরাধী এক এবং অর্ধেক। সেটা না বুঝলাম, তাহলে এখন উপায়? রাস্তা আটকানোর কোনো রাস্তা নেই, নাহলে এই হত্যাটা চলতেই থাকবে, মানুষ মরতেই থাকবে। পরদিন দুপুরের খাওয়া সেরে অজিত এবং ব্যোমকেশ বেরিয়ে পড়ল। তাদের গন্তব্য ধর্মতলার চারমাথার মোড়। সেখানেই তারা অপেক্ষা করবে পথের কাঁটা বিজ্ঞাপনদাতার জন্য। অজিত একটু অন্যমনস্ক, কিন্তু ব্যোমকেশ খুবই চুপচাপ। তার চোখ আর চারিদিকে নজর রাখছে। আসন্ন বিপদ নিয়ে অজিত একটু চিন্তিত, কিন্তু ব্যোমকেশ তাকে বারবার আশ্বস্ত করেছে যে অজিতের কোনো ক্ষতি সে হতে দেবে না, অন্তত প্রাণ থাকতে নয়। এবং অজিতও সেটা ভালোভাবেই জানে যে ব্যোমকেশ তাকে বড়ই ভালোবাসে। তার কোনো ক্ষতি ব্যোমকেশ কখনোই হতে দেবে না। ধর্মতলায় পৌঁছে অজিত এবং ব্যোমকেশ একে অপরের থেকে আলাদা হয়ে গেল। অজিত গিয়ে দাঁড়ালো চারমাথার মোড়ে যে ল্যাম্পপোস্ট আছে সেটার পাশে, আর ব্যোমকেশ তার থেকে একটু দূরত্ব রেখে একটা চায়ের দোকানে ঢুকে চা সিগারেট ইত্যাদি খেতে লাগলো। কিন্তু তার চোখ শুধুমাত্র অজিতের ওপরই স্থির হয়ে রয়েছে। অজিতের কোনো ক্ষতি সে হতে দেবে না। কিছুক্ষণ পর দেখা গেল একটি মাথায় গামছা পরিহিত লোক হঠাৎ করে এসে অজিতকে পেছন থেকে ধাক্কা মারল। অজিত পড়ে গেল এবং তারপরেই সেই লোকটি একটা চিঠি তার সামনে ফেলে দিয়ে দ্রুত জনগণের মধ্যে মিশে গেল। জন্য পদের কাটা ফসকে গেল তো? জোরে ধাক্কা মেরে বেরিয়ে গেল, বুঝতে পারলাম না। দেখতে পাওনি নিশ্চয়ই মুখটা লোকটার? না, দেখতে পাইনি। ঠিক আছে, চলো তুমি বাড়ি যাও, একটু কলকাতার রাস্তা ঘুরে তারপর বাড়ি যাবে। হ্যাঁ, বুঝেছো? আমার কাজ আছে।
ধর্মতলা থেকে দ্রুত বেরিয়ে একটা ট্যাক্সি ধরে ব্যোমকেশ গিয়ে পৌঁছলো জোড়াসাঁকোর এক পতিতাপল্লীতে, যেখানে চামেলি বসবাস করে। সেখানে গিয়ে সে সরাসরি চামেলির সঙ্গে কথা বলতে পারবে না, এতে তার তদন্ত ব্যাহত হবে। তাই সে চামেলির বাড়ির বাইরে দাঁড়িয়ে একটি অন্য মেয়ে, যার নাম বিলাসিনী, তার সঙ্গে কথা বলতে লাগলো। তার লক্ষ্য বিলাসিনীর থেকে চামেলির সম্বন্ধে যাবতীয় তথ্য জোগাড় করে দেওয়া। কি গো বাবু, আসবে নাকি? আমায় বলছো? তোমাকেই বলছি। তুমি তো চামেলির ঘরে যাওয়ার জন্য তাল করছো, ভুলে যাও ওর বাধা বাবু আছে। তবে রূপ যৌবন দিয়ে মন আমিও ভোলাতে পারি গো। বলছো পান খাবে নাকি? দাও। বলছি, তুমি চামেলির মতন গান জানো? বাবু দেখছি চামেলিতে মজেছে, ভুলে যাও ওর দুটো বাধা বাবু আছে। ওই লেবুতলার আশুতেশ বাবু আবার কদিন হলো দেখছি শিয়ালদার বিনোদ উকিল ওর ঘরে আসছে। কি জানি টুকটাক জানে বোধহয়, না হলে এমন দুটো ভালো খদ্দের পাই কি করে। আচ্ছা, তা উকিল বাবুটি কি রোজই আসছেন নাকি? না না, মাসখানেক হলো। আগে তো আশুতোষ বাবুই আসতো, এ তো নতুন। তুমি কি এখানে দাঁড়িয়েই গল্প করবে নাকি ঘরেও যাবে? থাক, মাসের শেষ, পকেটে টান। ওরে বেটা কিপটে মিনসে, ভাগ এখান থেকে। ঘর অন্ধকার করে বসে আছো? হ্যাঁ, একটু দেখানোর দরকার ছিল যে ঘরে কেউ নেই। তা এদিকে আসলে তো হ্যাঁ। দেখছিলাম তাই। আচ্ছা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলে তখন তোমার আশেপাশে পেছনে কেউ তোমাকে অনুসরণ করে আসছিল কিনা তুমি সেটা খেয়াল করেছো? না, সেটা খেয়াল তো করিনি। কেন, কিছু হয়েছে? একজন লোক আসছিল তোমাকে অনুসরণ করে। যাই হোক, সে মনে হচ্ছে আবার আসবে আমাদের বাড়িতে। লুকিয়ে লুকিয়ে এসে তোমার আস্তানাটা সে দেখে গেল। ঠিক আছে, আসুক, দেখা যাক কি হয়। ঠিক আছে, তুমি একটু বসো, আমি হাত মুখটা ধুয়ে আসি। তুমি এসো, তারপরেই আমি চিঠিটা পড়বো।
আপনার পথের কাঁটা কি, আপনার নাম ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করিয়া লিখুন। কোনো কথা লুকাইবেন না। নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নেই। লিখিত পত্র খামের করিয়া বুধবার 10ই মার্চ রাত্রি ঠিক 11টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে যাইবেন। এক ব্যক্তি সাইকেল চড়িয়া আপনার সম্মুখ হইতে আসিবে। তাহার চোখে মোটা গবল দেখিলেই আপনি তাহাকে চিনিতে পারবেন। তাহাকে দেখিবা মাত্র হাতের পত্র পাশের দিকে বাড়াইয়া দিন। বাইসাইকেল আরোহী আপনার হাত হইতে পত্র লইয়া চলিয়া যাইবে। অতঃপর যথাসময় আপনি তার সংবাদ পাইবেন। পদব্রজে আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন। কিছু বুঝলে? একা যেতে বলছি। রাত্রি 10টার সময় একা 10টা না 11টা। 11টা। আমার ভাবো শিলিগুড়ি রাস্তা কত ফাঁকা থাকে। একটা ঘুরে আসতে কেন বললে? যাতে একটু সময় পাওয়া যায়। আমি একটা কাজ সেরে আসলাম জোড়াসাঁকো থেকে। তুমি জোড়াসাঁকো থেকে গেছিলে? এক পতিতাপল্লীতে গিয়েছিলাম। কিসের জন্য? পতিতাপল্লীতে লোকে কিসের জন্য যায়? সেজন্য যায়নি। শোন, পতিতাপল্লীতে জোড়াসাঁকোয় কে থাকে? চামেলি। এই চামেলির খোঁজ নিতে গেছিলাম। আরে বাবা, চামেলি বলতে ওই আশুতোষ ওর বাবু? প্রেমিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পুরো হাঁড়ির খবর নিয়ে আসলাম। কার কাছ থেকে জানো? আর এক পতিতার থেকে, বিলাসিনী। তুমি চামলির ঘরে গেছো না বিলাসিনীর ঘরে গেছো? কারোর ঘরে যায়নি। বিলাসিনীর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে চলে এসেছি। চরিত্র যেমন গিয়েছিলাম সেরকমই সাদা আছে। বুঝলাম। শোনো, বিলাসিনী বলল আগে এই চামেলি দেওঘরে থাকতো। দেওঘরে থাকাকালীন খুব সম্ভবত এই আশুতোষবাবুর সঙ্গে ওর পরিচয় হয়। দুজনে ভাব ভালোবাসা জন্ম। আশুতোষবাবু বুড়ো বয়সেই কচি মেয়ের প্রেমে পড়ে এতটাই হাবুডুবু খেতে লাগলেন যে তার নামে সমস্ত কিছু লিখে দিলেন। তাকে কলকাতায় জোড়াসাঁকো এনে একটা বাড়ি ভাড়া করে রাখা। মাঝে মাঝে তার সাথে দেখা করতে যান। বুঝলে ব্যাপারে কে জানে? আশুতোষবাবু আমার বন্ধু কি বিনোদ। বিনোদবাবু বলতে ওই শিয়ালদা আচ্ছা। এবার এই বিনোদবাবু কি করলেন, প্রথমে একবার কৌতূহল বশত গিয়েছিলেন হয়তো চামেলির সাথে দেখা করতে। চামেলি ভোগ মায়া বিনোদবাবু আটকা পড়লেন। চামেলি আশুতোষবাবুর থেকে টাকা পয়সা পেলেন। শারীরিক সুখের জন্য বিনোদ। তোমার মতন চিরকুমারের চিত্তচঞ্চল ঘটাতে চাই না। আসতে পারি? আসুন। নমস্কার গোয়েন্দা মশাই। নমস্কার। বসুন। নমস্কার নমস্কার। কথা শুরু করার আগে থেকে বলে দিই, আমি কিন্তু গোয়েন্দা নই। আমি একজন সত্যান্বেষী। সত্যান্বেষী? বাহ, সত্য অন্বেষণ করে যে। ভালো ভালো, নিজের উপাধিটা ভালোই নিয়েছেন। আর এই কাজে তো আপনি বেশ সফল, নিজের কর্মক্ষেত্রে বলুন আর ব্যক্তিগত জীবনেই বলুন। সত্য অন্বেষণে আপনি যথেষ্টই পোক্ত। আপনি কি আমার ব্যাপারে কথা বলতে? না না না, আমি এসেছি একটা বিশেষ দরকারে। আমার নাম রায়, প্রফুল্ল রায়। তবে আমি রায় রাম করি না। আসলে পান খাবেন একটা? না, খান। পান চলে না। না, পান চলে না। আমার আবার পান না হলে চলে না, বুঝলে? ভাত না হলেও চলে, কিন্তু পান ছাড়া আমি থাকতে পারি না।
একবার করবেন? অসুবিধে নেই। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে জল পাওয়া চলে না? আপনার কি আমার ব্যাপারে জিজ্ঞাসা না নিজের কাজের ব্যাপারে? আমার ব্যাপারে না, আমি আমার ব্যাপারে কথা বলতে এসেছি। অজিত বাবুর বোধহয় পান ধূমপান জলপান কিছুই চলে না, তাই না? আমি পান খাই না। আপনি কি দুগ্ধ পান করেন নাকি রূপসুধা পান করে এগুলো উপন্যাস উপন্যাস লেখি? আমার শুধু চাই চলে। যাক, যে কথা বলতে এলাম কাজের কথা বলি। আমি ভাবছি জুয়েল অ্যান্ড সেলস কোম্পানি, বীমা কোম্পানি একজন এজেন্ট, বুঝেছেন? মাফ করবেন, আমাদের বীমা করার পয়সা নেই। আরে আমি বীমার জন্য আসিনি, আমি এসেছি একটা কাজে, আমার একটা কাজের জন্য এসেছি। একটা আমার কাছে পরামর্শ নিতে এসেছি। পরামর্শ নিতে গেলে যে অগ্রিম একটা দর্শনী দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, জানি তো, দর্শনে দিতে হয়। আরে এই গুরু মানে শিক্ষক, ডাক্তার, উকিল আর গোয়েন, সরি দুঃখিত দুঃখিত, এই কি বলে যেন সত্যান্বেষী। হ্যাঁ, সত্যান্বেষী জানি, এদেরকে দক্ষিণা না দিলে আবার কোনো কাজ সিদ্ধ হবে না, তাই না? আপনি বলুন, আমি আপনার জন্য দক্ষিণা নিয়ে এসেছি, রাখি এখানে দক্ষিণা। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি তো কোম্পানির যে বেশ কয়েকজন শাসালো খদ্দেরকেও ধরেছি, মালদার লোক, তাদেরকে বীমাও করিয়েছি। কিন্তু এখন অসুবিধা হচ্ছে, কিছুদিন আগে আমাদের কোম্পানিতে এক নতুন ছোকরা জয়েন করেছে। সে কি করছে, আমার এই খদ্দেরদের কম প্রিমিয়ামে বেশি লাভের লোক দেখে আমার কাছ থেকে ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা তো মহা অসুবিধা হচ্ছে আমার। কি করা যায় বলুন তো? এখন এই অবস্থায় আমি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। আপনার বিজ্ঞাপনটা চোখে পড়েছে কি? খবরের কাগজে অনেক বিজ্ঞাপন থাকে, আপনি কোন বিজ্ঞাপনটার কথা বলছেন? কোন বিজ্ঞাপনটা? খবরের কথা আমি কেটে দিয়েছি। এই হচ্ছে সেই বিজ্ঞাপন। তা ওই যে কাগজে লেখা আছে না, শনিবার দিন গিয়ে দাঁড়াতে, তা আমি গত শনিবারে তার আগে শনিবার ধর্মতারা গিয়ে দাঁড়ালাম ল্যাম্পপোস্টের তলায়, দাঁড়িয়ে আছি, সেই লোক আর আসে না, বিরক্ত হয়ে গেলাম, ভাবছি চলে আসবো। এই সময় দেখি হঠাৎ করে পেছনে আমাকে ধাক্কা মারলো, আমি হুমড়িতে পড়ে গেলাম। তারপরে দেখি না আমার পকেটের মধ্যে ওই কাগজটাকে গুঁজে দিয়ে চলে গেছে। তাতে লেখা আছে, যদি আপনি আপনার পথের কাঁটাকে সরাতে চান, তাহলে আগামী 10ই মার্চ রাত্রি 8টায় আমার সঙ্গে দেখা করুন। একটা জায়গার নাম বলে দিচ্ছে, সেখানে যেতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওইখানে আমি যাবো কি যাবো না, সেই ব্যাপারে আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। আপনার তো যেটা বলে 10ই মার্চ, তার মানে আজকে 8, পরশু। ঠিক আছে, আপনি পরশুদিন সকালে আসুন। ঠিক আছে বঙ্কেশ বাবু, তাহলে পরশুদিন বিকেল বেলায় আসি, আপনার সাথে তাহলে ওই দিনই দেখা হবে। চলি ওই নমস্কার, বেশ অসুবিধা দুঃখিত, সত্যান্বেষী বাবু। অজিত বাবু এলাম, হ্যাঁ ভালো থাকবেন। কথা বলার কি? বলি যে পুলিশকে কি একবার জানিয়ে রাখবো? ঠিক আছে, আপনাদের পুলিশের কাছে যান। না, আমি বলছিলাম
এমনি বলছিলাম। ঠিক আছে, আপনি যখন বলছেন আপনার কথা মতোই চলবো। ঠিক আছে? আচ্ছা, নমস্কার। আসছি না? হ্যাঁ, অজিতবাবু, এলাম। থাকবেন। আমরা যে খবরের কাগজ যে বিজ্ঞাপন করেছিলাম সেটাই তো দেখলাম। বেটার হিম্মত আছে। ব্যাটারি হিম্মত আছে মানে? তোমার কথা বলিনি। তোমার কথা হিম্মত সে আমি জানি। যে এসেছিল তার কথা বলছি। প্রফুল্ল রায়? একবার বাজিয়ে গেল যে আমরা কালকে কি করছি। কিছু চিনতে পারলে? অবশ্য তুমি তো কিছু দেখতেই পাওনি। মাথায় নাড়াবে, কিছু বলো। আগের বার যে তোমাকে ধাক্কা মারলো তখন কি দেখেছিলে তার মুখটা? মুখে তো গামছা জড়ানো ছিল, সেটা বুঝতে পারিনি ভাইয়া। কিন্তু এই ভায়া যে সবকিছুই দেখেছে দূর থেকে, তার জন্য বারবার আমাকে তাকাচ্ছি। সে তো তোমাকে দেখছিল। বুঝতে পারলাম না। তুমি যখন দুর্গা পুজো দেখো, দুর্গা ঠাকুরের সঙ্গে আর কাকে দেখো? কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী আর বিশেষ করে তো মহিষাসুর। সেরকমই দেখছি। ব্যোমকেশ কোথাও বেরোতে যাচ্ছিল। অজিত জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে সে। উত্তরে ব্যোমকেশ বলল যে সে আজ বিনোদবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। বিনোদবাবু অর্থাৎ আশুতোষবাবুর উকিল এবং বন্ধু। হ্যালো, হ্যাঁ পুরো তো বেঁচে গেল, এখন কি করা যাবে? হ্যাঁ, কি ভাবছেন বিনোদবাবু? হ্যাঁ, পরীক্ষা করতে পারবেন না? আপনি কে? আমি কেসটা অনেক পরের কথা। আপনার বিপদ এখন যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। নাটকটা ভালোই খেলেছিলেন। চামেলি দেবীর সাথে মিলে আশুতোষবাবুকে খুন করার যে ষড়যন্ত্র করেছিলেন তাতে আপনারা সফল হয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি যে ওনার পকেটে সেদিন একটা ট্যাঙ্ক খড়ি থাকবে, আর আপনাদের মেঘনাদের অমুক বান সেই ট্যাঙ্ক খড়ির জন্য বিফল হয়ে যাবে, তাই না? আপনি কি করে জানলেন এত কিছু? ব্যোমকেশ বক্সী। বিনোদবাবু, আপনি যে কাজটা করেছেন তার একমাত্র শাস্তি জেল না হয় মৃত্যুদণ্ড। কি করে প্রমাণ হলো সেটা? আপনি কি করেছেন জানেন? যা করেছেন সেটা একটা মানুষ খুনেরই সমান। কি ভেবেছিলেন বিনোদবাবু? কি ভেবেছিলেন ব্যোমকেশ বক্সী চুপ করে বসে থাকবে? ব্যোমকেশ বক্সী এত সহজে চুপ করে বসে থাকার পাত্র নয়। একজন সাধারণ মানুষকে, সরল সরাসরি মানুষকে আপনি বন্ধু হয়ে ঢুকিয়েছেন, তার প্রেমিকাকে আপনি নিজের করতে চেয়েছেন। এর শাস্তির জন্য তৈরি থাকুন। নামটা মনে রাখবেন, ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ দুপুরের মধ্যেই ফিরে এলো। তারপর স্নানাহার সেরে সে অজিতের সঙ্গে বসে গল্প করছিল। এমন সময় হঠাৎ তার মনে হলো যে অজিতের তো বেরোতে হবে, তার একজন প্রকাশকের সঙ্গে দেখা করার কথা আছে। তোমরা তোমার লেখাটা কেমন চলছে? এটা খুব ভালোই চলছে ভাইয়া। কার সাথে দেখা করার কথা আছে আমার? হ্যাঁ, একজন প্রকাশকের সাথে দেখা করার কথা আছে ঠিক।
এই বেরোবো, সময় তো প্রায় হয়েই যেত। প্রকাশক কি মহিলা? না ভাইয়া, তুমি দেখছি কদিন ধরে মহিলার দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ছো। সত্যবতী নেই বলে তাই? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। মুকেশ বাবু, আর সর্বনাশ হয়েছে। আপনি ভেতরে আসুন। আপনি বসুন। মোটামুটি আমি সবই জেনেছি যে আপনার কি সর্বনাশ হয়েছে। আপনার উকিল বিনোদ পালিয়েছে, তাই তো? সঙ্গে আপনার জোড়াসাঁকো সেই বান্ধবীকেও। আপনি কি করে জানেন? বলছি, অজিত, তোমার ওই কোথায় কোন প্রকাশকের সঙ্গে দেখা করার কথা আছে না? যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। আপনি সেদিন চলে যাওয়ার পর আমি আমাদের সবকিছু লিখিয়ে দিয়েছে, তারপরকে বাঁচিয়ে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে যে পথের কাটা বলে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেটাই বোধহয় এবার আমাদের কাজে লাগবে। देखिए, এটা দিয়ে কি হবে? চিন্তা নেই, আমিও পড়বো। এই দুটো কাজে লাগবে। এই দুটোই হচ্ছে তোমার রক্ষা কবচ। তুমি কি এর উপর পাঞ্জাবি পরবে তো? হ্যাঁ, তার উপরে যেটা করে আমি ধর্মতলায় গেছিলাম যে কোটটা। কোটটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক কাজ করবে, ওই কোটের ভেতরের দিকে দুটো পকেটে এই দুটোকে ঢুকিয়ে রাখবে, মনে থাকবে? এগুলো যেন না সরে, এগুলো সরলে কিন্তু বিপদ। ঠিক আছে? বুঝতে পেরেছি ভাইয়া। চিন্তা করো না,
তোমার লিঙ্গ আমি পরিবর্তন করছি না। তুমি দেখছি আধা জন কি আমার পিছনে লেগেছো। লাগবেই হয়। আমি তৈরি হয়ে নিচ্ছি, সময় তো প্রায় হয়ে আসলো। হুম। অজিত, চিন্তা করো না। আমি তোমার সঙ্গেই আছি, মনে থাকবে তো? ঘাবড়াবে না। উঠুন, উঠুন, উঠুন। ওখানে বসো। ঠিক আছে ব্যোমকেশবাবু, ঠিক আছে। হাতটা বাঁধো অজিত, ভালো করে। জানতাম ব্যোমকেশবাবু, আমাকে ধরতে পারলে একমাত্র আপনিই ধরতে পারবেন। সেই আমি আপনার হাতেই ধরা পড়ে গেলাম। আপনিও বড়ই বুদ্ধিমান প্রফুল্লবাবু। আপনার মতো বুদ্ধি কি আমার আছে ব্যোমকেশবাবু? দুঃখিত, সত্যান্বেষণ অন্বেষণ করেন। একবার তো আপনি ঠিক কথা বললেন। সত্য অন্বেষণও আপনি সাফল্য অর্জন করেন। কি করছো অজিত? সাইকেলটা কি জানো? ওটাই তো ওটাই ওই গ্রামোফোন পিনের আতুর ঘর। যে বেলটা দেখছো, ওই বেলটা থেকেই তোমার পিন ছড়ানো নি। কি অদ্ভুত যন্ত্রটা আপনি বানিয়েছিলেন বলুন। বলুন, 12 বছর আগে বন্যায় আমার পরিবারের সবাই চলে গেল। খড়গপুরের ছেলে আমি। তারপরে পেটের দায়ে এই কলকাতা শহরে এলাম। আমাকে কেউ একটা চাকরি করতে দিল। বাবার ছিল সাইকেলের দোকান, সেখানে আমি সাইকেল চালানো শিখেছি। নিজের মতো করেই সাইকেল চালিয়েছি। তারপরে ব্যাপারটা মাথায় এলো। তারপর এলাম এখানেও কিছু করে উঠতে পারলাম। তখনই এই আইডিয়াটা মাথায় এলো। অনেকের তো অনেক অসুবিধা থাকে, পথের কাঁটা থাকে। সেই পথের কাঁটা সরিয়ে যদি 4 পয়সা উপার্জন করা যায়, সেখান থেকে এটা আমার নিজেরই আবিষ্কার করা বলতে পারে। আবিষ্কারটা ভালোই ছিল। অনেক পথের কাঁটাকে কি অবস্থা! এই বুদ্ধি, এই প্রচেষ্টা মানুষের ভালোর জন্য লাগাতেন, তাহলে বলতাম আপনার কিসের কে মূল্য দিয়েছে আমার ভালো? কেউ দিয়েছে, কেউ দেয়। যা করে বেশ করেছে। দরকার হলে আরো অনেক পথের কাটাকে সেটাই বোধহয় আপনি ভুল করেছেন। আপনার এই চিন্তা ভাবনাটাই ভুল। সেই জন্যই হয়তো আজকে আপনার এই পরিণতি হলো। ঠিক আছে, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, রাখালবাবু আসবেন বলে। বলতে যাবো একটু জল খাওয়াতে পারবে? বড় চেষ্টা পেয়েছি। জল এখানে নেই, থানায় গেলে পাবেন। আমাকে সে পর্যন্ত পুলিশ হ্যাঁ, তাহলে একটা পান অন্তত খাওয়া। জানেন তো আমি আবার পান না খেতে থাকতে পারি না।
আপনি একটা খান না, দুধ পান করার থেকে পান খাওয়াটা অনেক ভালো। আপনিও একটা খান। পান আমার চলে না। আজকে নয় কি চললো, আপনি বাবু জানেন তো, বুদ্ধিমান লোকেরা অনেক সময় ভুল হয়। আপনি বললেন না আপনি আমার থেকে বেশি বুদ্ধিমান? খান খান, আপনাকে তো বলতে বুদ্ধিমান আছে। মুখে পাল্টা পাল্টা মারা গেছেন? হ্যাঁ, সিরিয়াস দোয়া বলবো। এখন বাবু লাশ তোলার একটু ব্যবস্থা করুন। আমি দেখছি কি ব্যবস্থা করুন। অজিত, চল, আমাদের কোনো কাজ নেই এখানে। চলো। ওহে বন্ধু, গোটা ব্যাপারটা বলো এবার। কি ব্যাপার শুনবে বলো? এই যে পথের কাটার ব্যাপারটা। দেখো, প্রথম থেকে ভাবো কি হলো। প্রথমে কয়েক মাস আগে থেকে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া শুরু হলো। বিজ্ঞাপন দিতে শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দেখা গেল এই হত্যা লীলা শুরু হয়েছে। খবরের কাগজওয়ালারা সব সময় বললে চলছে যে এটা একদল ক্রূর নরঘাতকের কাজ। কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? এটা অপরাধীদের নয়, এটা অপরাধীর কাজ। এক এবং অদ্বিতীয় ব্যক্তি, যার অব্যর্থ নিশানা। যাই হোক, দেখো, রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছে মাঝে মাঝে তাদের বুকে এই একটা করে গ্রামোফোন পিন ঢুকছে, তারা মারা যাচ্ছে। কিন্তু একটা অদ্ভুত মিল লক্ষ্য করেছো এদের মধ্যে, যে এরা প্রত্যেকে প্রৌঢ়, মানে যৌবনের সীমায় অতিক্রম করে গেছে। এরা প্রত্যেকেই বিত্তশালী, মানে পয়সা কড়ি আছে এদের। আর সবচেয়ে বড় ব্যাপার, এরা প্রত্যেকেই অপুত্র। এদের কোনো ছেলে মেয়ে নেই কারণ। এরা কেউ কারোর ভাইপোকে বা জামাইকে তারা উত্তরাধিকার নির্বাচন করেছে। কিন্তু ব্যাপারটা ভেবে রেখেছো, এই মানুষগুলো, এই যারা খুন করার কাজটা যোগাচ্ছে, তাদের মানসিকতার কথা ভেবে দেখো। তারা কি ধরনের মানসিকতার পরিচয় দিচ্ছে? যাদের কাছ থেকে তারা টাকা পাচ্ছে তাদেরকেই তারা খুন করার কাজ দিচ্ছে। আর কি বলছে না, পথের কাঁটা সরাচ্ছে। দেখো, এই লোকগুলো, বয়স্ক মানুষগুলো কারণ না কারোর পথের কাঁটা হয়ে রয়েছে উত্তরাধিকার সূত্রে টাকা পাওয়ার জন্য। আর যারা খুন হচ্ছে তারা কিভাবে খুন হচ্ছে? রাস্তার মধ্যে একটা ছোট্ট কাঁটার মতন বস্তু দিয়ে খুন হচ্ছে। সেই থেকেই এই জিনিসগুলো নিয়ে ভাবতে শুরু করলাম। যখন ভাবতে শুরু করলাম তখন এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম যে যে কোনো একজন এই কাজগুলো করছে। তখন তোমাকে বললাম একদিন ওই স্প্ল্যানেডের ওখানে গিয়ে দাঁড়াতে। তুমি দাঁড়ালে, আমি দূর থেকে দেখছিলাম। যদিও সে মুখে গামছা হয়ে এসেছিল, কিন্তু আমার চোখকে সে ফাঁকি দিতে পারেনি। কি হলো, তাকে আমি দেখে ফেললাম। দেখে ফেলার পর কিছুটা আন্দাজ করেছিলাম। তারপর যখন সেদিন সে আমাকে বাজানোর জন্য এলো, আমাকে মাপতে এলো, তখন বুঝতে পারলাম তার আসল রূপটা। আমি আশা করিনি সে এতটা সাহসিকতার পরিচয় দেবে। আমার ঘরে ঢুকে সে আমাকে চ্যালেঞ্জ করে গেল। কিন্তু ভেবে দেখো, সে ঢুকলো, ঢুকে আমার জেনে গেল যে আমরা তার নিমন্ত্রণ
গ্রহণ করেছি কিনা। সে যখন দেখলো যে তার নিমন্ত্রণ গ্রহণ করেছি, সে কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু আমরা যে বুকে ওই কাঁচের প্লেট লাগিয়ে যাব, সেটা সে ভাবেনি। এই জন্যই বলেছিলাম তোমার বুকে কাঁচের প্লেট লাগাতে, বুঝলে? আমি ভেবেছিলাম সে নিশ্চয়ই আমাদের উপর আক্রমণ করবে, আর যেভাবে সে আক্রমণ করে এসেছে সেভাবেই করবে। ভেবে দেখো, রাস্তার মধ্যে আশুতোষ বাবু বা অন্যান্য যারা মারা গেছে, তারা প্রত্যেকেই কি বলছে যে কোনো না কোনো ভাবে কোনো একটা সাইকেলের ঘন্টির আওয়াজ হচ্ছে। দেখো, এই সাইকেলের ঘন্টির আওয়াজে তখন মনে হলো এমনও তো হতে পারে যে কেউ এই ঘন্টি বাজানোর ফাঁকে তার ভেতর দিয়ে কোনো পিন জাতীয় কোনো পদার্থ ছুটছে কিনা। এগুলো যখন ভাবতে বসলাম, তখন বুঝলাম যে সে কিভাবে খুন করছে। তারপরে আমরা তো গেলাম, যাওয়ার পর কি হলো, সে আমাদের উপর আক্রমণ করলো, কিন্তু আমি তোমাকে এগিয়ে দিয়েছিলাম। সেখানে তোমার বুকে সেই পিন এসে লাগলো এবং প্লেটটা ভেঙে পড়ে গেল, আর আমি পেছন থেকে তাকে আক্রমণ করে তাকে ধরাশায়ী করলাম। কিন্তু দুঃখের কথা, তাকে ধরে রাখতে পারলাম না। এই কেসের ক্ষেত্রে এটাই একটা দুর্ভাগ্যের ব্যাপার হয়ে গেল আমার কাছে। যাই হোক, ভেবে দেখো তো অজিত, তুমি তো লেখক। মানুষ যেদিন প্রথম অন্য মানুষকে মারার জন্য একটা অস্ত্র আবিষ্কার করেছিল, সে সেদিন নিজের মৃত্যুবানটাও আবিষ্কার করে ফেলেছিল। এই অস্ত্র বড়ই অমোঘ এবং অব্যর্থ। একে তুমি সৃষ্টি বলছো মুকেশ? না, এটা কখনোই সৃষ্টি হতে পারে না। এ হলো অনাসৃষ্টি। দেখো, হয়তো এটা খুব ছোট একটা ঘটনা যে খড়গপুরের একটা ছেলে সামান্য সাইকেলের দোকানে কাজ করে আজ সে এত ভয়ানক একটা অস্ত্র বানিয়েছে। কিন্তু যদি পৃথিবীর যুদ্ধবাজ দেশের বড় বড় মাথারা তাদের সমস্ত সম্পদ, সমস্ত অর্থ এবং বুদ্ধি, বিবেচনা সবকিছু এই অস্ত্র তৈরির পেছনে লাগায়, তখন দেখা যাবে হয়তো এমন একটা অস্ত্র আবিষ্কার হলো যার দ্বারা একটা গোটা জনবসতিকে, ধরো এই কলকাতার মতনই কোন একটা জনবসতিকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিল। তাহলে ভাইয়া, আশুতোষ বাবু 3,000 টাকা দেবেন বলেছেন, আর পুলিশের তো 5,000 টাকা দেবেন, সেটা হচ্ছে কাগজে লিখে। চলো নিয়ে আসি। আমি কি চাই জানো অজিত, আশুতোষ যেমন টাকা দিচ্ছেন দিন, কিন্তু সরকার থেকে আমাকে ওই 5,000 টাকা দেওয়ার বদলে যদি ওই ঘন্টিটা যদি আমাকে দেয় সরকারের থেকে, তাই বেশি খুশি হব। তা ঘন্টিটা নিয়ে তুমি কি করবে? এটা একটা অদ্ভুত সৃষ্টি, অনাসৃষ্টিও বলতে পারো, কিন্তু এরকম একটা অস্ত্র যে মানুষ আবিষ্কার করতে পারে, সেটাই তো মাথায় আসেনি। কিন্তু কি অপচয়! আচ্ছা, ছাড়ো ওসব ছাড়ো, চলো টাকাটাই গিয়ে নিয়ে আসি। চলো ভাইয়া। তাহলে মন হলো 8। চলো, বলছি 8,000 টাকা তো হাতে আসছে। সত্য কি ফোন করে বলবো বাড়িতে একটা শুভ কাজ শুরু করতে? শুভ কাজ? না দেখো, সত্যর উপর তো অনেক চাপ পড়ে, তাই ভাবছিলাম যদি, বুঝতে পারছো তো? ভাইয়া, আমি চিরকুমার, সেটাই ভালো। লেখক মানুষ, আবার কেন বিয়ের বন্ধনে বাঁধবে ভাইয়া? সামনে দুর্গাপুজো আছে, চলো কিছু কেনাকাটা করি পুজোর জন্য। কোথায় যাবো কেনাকাটা করতে? সেই জায়গা, নিউ মার্কেট।
হিউম্যান হুম যেখান থেকে পথের কাটা সৃষ্টি। ওহে লেখক, কি করছো? এই তোমাকে যেটা বললাম উপন্যাস নতুন একটা, এখন উপন্যাস লিখবে? হ্যাঁ ভাবছি না। আচ্ছা শোনো, আমরা তো দুপুরবেলা বেরিয়েছিলাম, আমরা বেরোনোর পর বোধ হয় এই কুটিরামের কাছে পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেছে। চিঠি কার? বীরেন বাবু। আরে কলকাতা পুলিশের ইন্সপেক্টর ছিল, রিটায়ার করে গেছেন বীরেন বাবু, ওনার একটা চিঠি দিয়ে গেছে। ওনাকে যেতে বলেছে ওনার গ্রামের বাড়িতে। আমাকে যেতে বলেছে? আমাদের দুজনকে যেতে বলেছে। মানে চিঠিতে উনি কি লিখেছেন? চিঠিতে উনি যেতে বলেছেন তো আমাদের দুজনকে কিছুদিন থেকে আসতে বলেছেন। আর ওখানে ওদিকে পুলিশের ওই বসিরহাটের ওদিকে, ওনার বাড়ি তো বসিরহাটে, আর ওদিককার একজন বড় নামকরা দারোগা আছেন নীলমণিবাবু, উনিও রিটায়ার করে গেছেন। হ্যাঁ, নীলমণি হালদার। হ্যাঁ কিছুদিন আগে ওনার কেস নিয়ে একটা খবরের কাগজ এসেছে। হ্যাঁ, এই কিছুদিন আগে রিটায়ার করেছেন। তা এই নীলমণি বাবু, দেখি চিঠিটা। না চিঠি দেওয়া যাবে না, অনেক ব্যাপার আছে এখানে। শোনো, নীলমণি বাবু আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এই তুমি আমার নামে কত গাঁজাখড়ি গল্প লিখছো, সেগুলো সত্যি কিনা উনি একটু বাজিয়ে দেখতে চান মনে হচ্ছে। ওনার যদি মনে হয় এটা গাঁজাখড়ি গল্প, উনি আরে বাবা, উনি নিজেকে আমার থেকে বেশি বুদ্ধিমান মনে করেন, তো তাতে তোমার অসুবিধে কি? আমার থেকে বেশি বুদ্ধি অনেকেরই আছে, তোমারও আছে, তুমি সেটা খাটাও না, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা শোনো, হ্যাঁ বলবো। এই পথের কাঁটার কেসটা মিটে যাওয়ার পর আমরা যাবো। তা কবে বেরোবো এখান থেকে বসিরহাটের জন্য? তোর সময় না, যাবো। আর ওখানে গিয়ে না, বলছি যে ওখানে একটু ভালো জামা কাপড় পরে যেও, ওদিন থাকতে হবে ওখানে। আর আমার জামাগুলো সব তো পুরনো, তো নিউ মার্কেট থেকে কিছু কিনে আনতে হবে ভাইয়া। বউঠান আসুক, যাবো আমি আর বউঠান মিলে। হ্যাঁ, সে তো ওটাকে নিয়ে যেতেই পারো, অসুবিধা নেই। তবে হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে একটা বউঠান আসতে চলেছে। ভাইয়া আমার তো সামনে মঙ্গলবারে প্রকাশের সাথে দেখা করতে হবে, পথের উপন্যাসটা শুরু করি, আশা করি এক সপ্তাহ আচ্ছা মতো হয়ে বলছি, যাবে। তোমার এখান থেকে বসিরহাট যদি মাঝে মাঝে যাতায়াত করতে হয়, অসুবিধা হবে না তো? আমি মাঝে মাঝে বসিরহাট কেন যাবো? না ধরো এমন কিছু হলো যে মাঝে মাঝে তোমাকে বসিরহাট যেতে হলো, মাঝে মাঝে এই শিয়ালদা থেকে ট্রেন ধরবে হাসনাবাদের। শিয়ালদা থেকে হাসনাবাদ ট্রেন? হুম, ভাই আমার তো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে হবে। ঠিক আছে, দেখা যাক। শুভরাত্রি। শুভরাত্রি।